এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা বাড়াবো না, শুরুতেই কে রয়েছেন আমার সঙ্গে, চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। নামটা একটু বলেন। ইউসুফ আর কি। ইউসুফ, বয়স কত ভাই? বয়স হচ্ছে 36 বছর। 36 বছর। জি, শুরু করেন একেবারে যেখান থেকে মনে আছে যেভাবে বলার। ছোটবেলায় হচ্ছে আমরা ছিলাম হচ্ছে 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। তার মধ্যে আমি আমার ছোট একটা বোন আছে, তার বড় আমি, সব ছোট বলতে পারেন। তো ফ্যামিলিতে উপার্জন করার মতো কেউ ছিল না। বড় ভাই ছিল কিন্তু উপার্জন করার মতো তার অ্যাক্টিভিটিস ছিল না। তো আমার ফ্যামিলিতে এখন মানে সেই সময় আমরা তো ছোট, ভাই হচ্ছে বড়। তো সেক্ষেত্রে এখন উপার্জনের ক্ষেত্রে তো ভাইকেই করতে হতো। তো ভাই উপার্জন করতে না পেরে বাধ্য হয়ে আমার যখন বয়স 13 থেকে 14 বছর বয়স, তখন থেকে তখন আমি ক্লাস 4-এ মনে হয় পড়ি, এরকম মনে যতটুকু মনে আছে। তো মনে করলাম যে সংসারে তো হাল ধরতে হবে। তো এই হাল ধরতে গিয়ে ওই ক্লাস 4-5 পর্যন্ত পড়া আমার শেষ, পড়া আর হলো না আমার। তো এরকম চলতেছে। তো এখন আমার এক চাচা বললো যে পড়া হলো না মানে এটা কি, মানে একবার বন্ধ হয়ে গেল শুধুমাত্র অভাবের কারণে? হ্যাঁ, অভাবের কারণে। বাবা কি করতেন এই সময়টা? বাবা কৃষক, মানে সংসার দেখাশোনা করে। আচ্ছা, বলেন। তো পুরোটাই স্টপ হয়ে গেল। তখন আমি অর্থের পেছনে ছুটতে শুরু করলাম। তো ছুটতে গিয়ে ছিল আগে, যেটা এখন হয়েছে আর কি। তো সেখানে আমি গেলাম যে একটা চাকরির জন্য। তখন ওরা একটা অফার দিল কি, ভীমবার বিক্রির একটা ইয়ে ছিল। ভীমবারটা ছিল এখন যেটা আমরা 35 টাকা 35 টাকা দিয়ে কিনি, ওটা ছিল হচ্ছে 60 টাকা সেই সময়। এটা হচ্ছে 2000 সাল মনে হয় হবে সম্ভবত। তো ওটা আমাকে দিল যে তুমি এটা বিক্রি করো, তুমি পার্সেন্টেজ পাবে। কি পার্সেন্টেজ? মানে চাকরি করতে গেলাম, আমাকে দিল হচ্ছে একটা ব্যাগ দিয়ে বলতেছে যে তুমি যদি বিক্রি করতে পারো, এটা মানে প্রচার করার জন্য আর কি। তো বিক্রি করতে পারলে তোমার বেনিফিটটা ভালো আসবে, তোমার চাকরির চাইতে অনেক ভালো করতে পারবে। ঠিক আছে, দেখি তো ট্রাই করে। তখন বাধ্য হয়ে ওই কাজটা শুরু করলাম, ভীমবার বিক্রি, গ্রামে গ্রামে গিয়ে। তো শুরু করলাম, তো দেখি বেনিফিট সেই সময় ভালোই আসে, প্রতিটা পিসে 3 টাকা 4 টাকা করে আসে। তো এইভাবে শুরু করতে 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 ইনশাল্লাহ। এই অল্প বয়সে আপনি এগুলো পারতেন? হ্যাঁ, 14 বছর বয়স তখন পারতাম। আচ্ছা আচ্ছা। তখন আমার এরকম স্বাস্থ্য ছিল আর কি, স্বাস্থ্য মানে ছিলাম, খারাপ ছিল না দেখতে। হ্যাঁ, দেখতে আর কি। আমার ফ্যামিলির মধ্যে আমি একটু ছিলাম আর কি। তো এভাবে চলতে চলতে এক সময় আমি ভাবলাম যে এভাবে তো জীবন চলে না, এত কষ্ট করে জীবন চালানো তো কেমন হয়ে যায়। তখন একজন অফার দিল কি যে তুমি কি দোকানে থাকবা, কত? আমি তখন বললাম যে কত টাকা দিবে? তা বলতেছে এটা হচ্ছে 2001 সালে 2000 টাকা দিবে। 2000 টাকা, এখানে তো আমার ভালো বেনিফিট আসে প্রতি মাসে। এখানে আবার পরিশ্রম আছে, মানে গ্রামে গিয়ে গিয়ে রোদ বৃষ্টি ঝড় সবকিছু পেরিয়ে তারপরে করতে হয়। তো আমি ভাবলাম যে তাহলে কি করা যায়, বাড়িতে বললাম যে কি করা যায়। বাবা বলতেছে ঠিক আছে থাকো। থাকলাম ওখানে। থাকতে থাকতে এখন 2000 এইভাবে চলে 2006 সাল পর্যন্ত। তো সংসার হাল আমি কিন্তু ধরে ফেললাম। পড়ালেখা আমার হলো না। আমার বড় ভাই ডিগ্রি পাস করেছে, আমার মেজোটা একই সাথে পরীক্ষা দিয়েছিলাম 2003 সালে। ওই যে এরকম করতে করতে আমি আবার পড়াশোনা কিছুটা চালাইলাম, ক্লাস 5টা কোনো রকমে পার করলাম। পার করে চলতে চলতে এইভাবে করতে করতে তো আমার বড় ভাই পরীক্ষা দিল, আমার ইমিডিয়েট বড় ভাই 2003 সালে। ও ফেল করলো। তো আমার বড় ভাই ডিগ্রি পাস করেছে 2002 সালে। আচ্ছা। আর ছোট বোন ডিগ্রি পাস করেছে। তো সবাই শিক্ষিত বলতে গেলে আমার ফ্যামিলিতে, আমার পুরো ফ্যামিলি বা আমার চাচারা সবাই শিক্ষিত।
এখন আমি ভাবতেছি যে আমি কি করা যায়, আমি কি করবো তাহলে। তো এইভাবে চলতে চলতে অনেক কষ্ট করে কিছু ডিপিএস করেছিলাম ওই সময়, বুঝছেন। ডিপিএস করার পরে চলে, ডিপিএস গুলো চলতে চলতে এখন 2006 সালে একটা অফার আসলো কি আমার মার্কেটে দোকান দেওয়ার জন্য। ওকে। তো দোকান, তো ভাবলাম যে এতগুলো টাকা কই পাবো। তখন টোটালে 2,75,000 টাকার মতো, 2006 সালের কথা বলতেছি আমি। ওকে। তো 2006 সালে 2,75,000 টাকা। তো এখন বাবাকে বললাম যে কি করা যায়। এই টাকা আপনার জমানো? না, আমার না, তাহলে 2,75,000 টাকা, ওটা ওই দোকানটা নিতে হবে। আপনার মাল আপনার সহ। জমানো টাকা কত তখন? আমার জমানো টাকা 46,000 টাকা ছিল, 46,000 টাকা ছিল সিটি ব্যাংকে, মানে ডিপিএস জমা হয়েছে। হুম। আর সোনালী ব্যাংকে ছিল ডিপিএস, ওখানে 300 টাকার ডিপিএস ছিল, ওখানে মনে হয় 36-37,000 টাকা। টোটাল আমি দেখি যে আমার 1,10,000-20,000 টাকা আমার হয় সবকিছু মিলায়? কিছু মিলায়। হুম। তো আমার বাবাকে বললাম, তখন বাবা কিছুটা মানে জমি বন্ধ রাখলো, গ্রামে জমি। তো দিয়ে 2,75,000 টাকা দিয়ে ওই বিজনেসটা শুরু করলাম। হুম। শাড়ি, লুঙ্গি, সিট কাপড়, এগুলোর ব্যবসা। হুম। 2006 সালে। এই টাকার আপনার বাকি টাকাটা কে দিল আপনাকে? আমার বাবা। আপনার বাবা আপনাকে দিল কি হিসেবে দিল? জমি বিক্রি করে? জমি না, জমি বন্ধক রেখে। বন্ধক রেখে দিল আপনাকে। তো এই টাকাটা দিয়ে আপনি কি করলেন, কি কিনলেন? শাড়ি, লুঙ্গি, তারপর সিট কাপড়, এগুলো ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করলেন মানে কি আপনি কিনে কিনে কি দোকানে? দোকানে দোকানে, মানে হ্যাঁ। মার্কেট আর কি, মার্কেটের দোকান, সিকিউরিটি, মানে 1,70,000 টাকা হচ্ছে দোকানের মাল, মানে পুরাতন দোকান কিনে নিয়েছি আমি আর কি। হুম। আর সিকিউরিটি টাকা ছিল, সব মিলে 2,75,000 টাকা। হুম। তো 2006 সাল থেকে 2010 সালের মধ্যে এস্টাবলিশড হয়ে গেলাম, টাকা পয়সা অনেক হলো। হুম। তখন আমার বড় ভাই বিয়ে করতে চাইলো, তো আমার বাবা বলছে বিয়ে শাদী করানো হোক। আচ্ছা ঠিক আছে। তো বাবাকে বললাম টাকা, বলতেছে যে টাকা তুমি দাও। তা আমি দিব, এই টাকা যে আমি দিব, টাকার ভবিষ্যৎ কি? তা বলতেছে দাও, একখানে আসো। 2,40,000 টাকা খরচ করলাম 2009-10 সালের দিকে। হুম। 2010 সালে 2,40,000 টাকা কিন্তু মূল্য আছে জি। তখনকার সময়। হুম। তো মানে বিজনেস এত ভালো যে দিন গেলে 15,000-20,000 টাকা বিক্রি হয়, মিনিমাম 5,000-7,000 টাকা লাভ হয়। ওরে বাবা। এত লাভ, হুম। বুঝছেন। একটা লুঙ্গি বিক্রি করলে দেখবেন সেই সময় 100 টাকা লাভ হয়েছে। হুম। তারপরে একটা শাড়ি বিক্রি করতে, ধরেন যে একটা শাড়ি 2,600-2,700 টাকা বিক্রি হয়েছে, তো দেখবেন যে 500-700 টাকা আসছে ওখান থেকে, এরকম। হুম। তো জমি কেনা শুরু করলাম আমি। জমি কেনা শুরু করলেন? হ্যাঁ, আচ্ছা। জমিও কিনলাম। শহরে 5 শতক জমি কিনে 5 শতাংশ কিনেছিলাম 8,25,000 টাকা দিয়ে। হুম। আর গ্রামে কিনেছিলাম হচ্ছে 16%। হুম। যাই হোক, এগুলো করতে ধরলাম। এর মধ্যে আমার এক ভাগিনা আছে, বোনের ছেলে, হুম। ওকে পড়ালেখা করা শুরু করে দিলাম। ও ছাত্র ভালো, এবং 1.5 বছর যখন বয়স, সেই সময় আমি ওকে নিয়ে এসেছি বাড়িতে। আচ্ছা। নিয়ে এসে ওকে লালন পালন করা শুরু করি, যেমন সন্তান বাবা মা যেমন সন্তানকে লালন পালন করে, হুম। ওই সিস্টেমে ওকে লালন পালন আমি করি। আমার মা ছিল, আমার মা কোনোদিন ওর বলতে পারবে না যে ওকে গোসল করে দেয়া বা ওকে টয়লেট করে দেয়া, এগুলোর মধ্যে আমার মা ছিল না। হুম। তো আমি সবকিছু করে নিয়ে আমার এই বুকে নিয়ে ওকে নিয়ে ঘুমাইছি আমি। হুম। তারপর দুধ খাওয়ানো, বিভিন্ন মানে আদার্স যত কাজ আছে সমস্ত কিছু আমি নিজে করতাম। করে তো একটু বড় হলো, বড় হওয়ার পরে ওকে এতে দিলাম, আপনার হচ্ছে ব্র্যাকে। হুম। ব্র্যাক আছে, ব্র্যাক তো চিনেন। জি। তো ব্র্যাকে দেওয়ার পরে পড়াশোনা করে, তো দেখি ভালো পড়াশোনায় ভালো। হুম। তা মনে করলাম তাহলে এর পিছে টাকা খরচ করা যায়। তো শুরু করলাম। করে ও ক্লাস 5-এ বৃত্তি পাইছে। বৃত্তি পাওয়ার পরে তখন আমাদের গোবিন্দগঞ্জ হাই স্কুলে ভর্তি করে দিলাম 6-এ। ভর্তি করে দেওয়ার পর পড়তে পড়তে ও আবার কি করে, আমি ভাত নিয়ে আসি দোকানে, ওকে দেই যে তুমি দোকানে এসে ভাত খেয়ে যাবে। ও আসে না। এবার 3-4 দিন করার পর দেখে আসে না, আমি খাই, ও আসে না। তা আমি তখন কি করি, ওকে 30 টাকা 40 টাকা 50 টাকা দিই সেই সময়। এটা হচ্ছে 2014 সালে মনে হয় এসএসসি পাস করছে সম্ভবত, আমার মনে নেই সঠিক। যাই হোক, তো এইভাবে চলতে থাকে। তখন ওকে আমি টাকা দিই যে
রিক্সা ভাড়া তখন ওখান আমাদের বাড়ি থেকে 5 টাকা, আসা 5 টাকা, যাওয়া 5 টাকা। জি। তো এভাবে চলতে থাকে, চলতে চলতে তো তারপর ক্লাস 8-এও বৃত্তি পাইছে, থানা ফার্স্ট হয়েছে। হুম। তখন আমি ভাবলাম যে এর পিছিয়ে টাকা খরচ করা যাবে, যেহেতু ভালো রেজাল্ট করতেছে এবং মেধাও ভালো। হুম। তখন আমি ওর পিছিয়ে টাকা খরচ করা শুরু করলাম। খরচ করতে 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 এসএসসিতেও খুব ভালো রেজাল্ট করলো, আচ্ছা। জিপিএ 5 পেয়েছে, মানে পাইছে আর কি। তো এই বিজনেস চলতে চলতে বড় ভাইয়ের চাকরির জন্য টাকা চাইছে আমার কাছে, যে আমার তো চাকরি হচ্ছে হবে। তাই বললাম যে আমি টাকা আমার ব্যবসা থেকে দিলে তো আমার বিজনেসটা বন্ধ হয়ে যাবে, কিভাবে দিব? তখন বলতেছে দে, আমি পরে দেখবো নি। তখন আমি নিজে এসে ঢাকায় এসে টাকা দিই। তখন টাকা মানে করলাম যে তাহলে তো বিক্রি করতে হবে, একদিনে তো আর এতগুলো টাকা হবে না। 7 লক্ষ টাকা একদিনে তো আর সম্ভব না, বা 1 মাসে সম্ভব না। 1 মাসে সব টাকা যদি তোমাকে বিক্রি করে দিয়ে দিই তাহলে তো আমার ব্যবসা শেষ। তো তখন আমার বাবাকে বললাম যে কি করা যায়। তা আব্বা তখন 1.5 লক্ষ টাকা, মানে এক জমি বন্ধ রাখার জন্য 1.5 লক্ষ টাকা জমি বন্ধ রাখবে। তা 1.5 লক্ষ টাকা নেয় নাকি? তখন একজন বললো যে আমি 90,000 টাকা দেব। তা আব্বাকে বললাম ঠিক আছে 90,000 নেন। তারপর সেই টাকা ওখান থেকে, তাই আমি বললাম যে এখন কত টাকা দিতে হবে? তা আমার বড় ভাই বলতেছে যে 1.5 লাখ টাকা এখন দিতে হবে, আর যখন পরীক্ষা হবে তখন বাদ বাকি টাকা তখন। আচ্ছা ঠিক আছে। তা আমার ব্যাংকে টাকা ছিল, বিক্রির টাকা, দোকানের বিক্রির টাকা। এই নিয়ে আমার দোকানে ওখান থেকে নিলাম 60,000, আর আমার বাবা দিল হচ্ছে 90,000। এই 1.5 লক্ষ টাকা আমি নিজে এসে দিয়ে গেছি ঢাকাতে, যে লোকের সঙ্গে কথা হয়েছে এবং এই হয়েছে। তো এইভাবে চলতে থাকে। তো আমার ছোট বোন আছে, তার পড়ালেখা, তার খাওয়া চলা ফেরা সমস্ত কিছু দায়ভার আমার। আমার বাবা আছে, সংসার আছে, কিন্তু সংসারে তো ভাই আর আপনার যে কৃষি কাজ করে তেমন আয় উন্নতি করা সম্ভব না এখন বর্তমান যে আগের থেকে। আপনি হয়তো বা ধান যদি ফলাইতে যান বা কোনো কিছু করতে যান, দেখা যায় যে সমস্ত কিছু করেও দেখা যায় যে 1,000 টাকার লস, এরকম চলে। জি। তো এরকম চলতে চলতে, তো এভাবে চলতে চলতে আমার এক সময় আমি ঋণ করা শুরু করলাম। কেন ঋণ করলেন? ব্যবসা ওই যে টাকা কমে যাচ্ছে, কমে গেল, তখন ঋণ করা শুরু করলাম। ব্যবসার টাকাটা কমে যাচ্ছিল কেন? আপনি তো ভালোই লাভ করতেছিলেন। হ্যাঁ, লাভও ভালো করতেছিলাম, সেলও ভালো হচ্ছিল। এই যে ভাগ্নের পিছে আমার প্রতি মান্থলি দেওয়া লাগছে 20,000 25,000 এরকম, বুঝছেন? এবং আমার বাড়ির খরচ, মা হচ্ছে হার্টের পেশেন্ট, মায়ের পিছে প্রায় ধরেন 8-10,000 টাকা যায়। আচ্ছা। মানে প্রতি মাসে রংপুর, আমাদের ওখান থেকে রংপুর 75 কিলো 74 কিলো ওনাকে নিয়ে যেতে হয়েছে প্রতি মাসে, এবং টেস্ট, অনেক কিছু টেস্ট, বা 1 মাস বা 2 মাস এইরকম পরপর, এবং কন্টিনিউ প্রতি মাসলি ওষুধ 6,000 থেকে 6,500 টাকা লাগছে, সেই অনেক আগের থেকে। এখন বেশি লাগে। তো যাই হোক, এভাবে চলতে থাকে। তো আমার মায়ের পিছনে অনেকগুলো টাকা আমার কাছে, ওদিকে তো গেল, এদিকে কিন্তু কমতেছে টাকা, ঋণে গেলাম আবার। মানে ব্যবসা ভালো চলতেছিল, যখনই আমি ঋণে ঢুকলাম তখনই আমার ব্যবসাটা খারাপ হতে শুরু করলো। তো এইরকম চলতে চলতে এখন এমন এক পর্যায়ে আমি গেলাম, তো বাবা মা ভাই বোন সবাইকে বললাম যে এটা তো এইরকম হচ্ছে, কি করা যায়? তখন দায়ভার কেউ নিতে চায় না। আচ্ছা ঠিক আছে, এভাবে চলতে 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 চলতেছে ব্যবসা, এভাবে চলতেছে। তো লস যেগুলো হলো সেগুলো তো আর পোষানো যাচ্ছে না। তখন বাধ্য হয়ে আমার বাবাকে বললাম যে কি করা যায়। তখন বলতেছে জমি বিক্রি করা ছাড়া তো কোনো উপায় নেই। তো আমি বললাম জমি বিক্রি করব। তো আমার বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে জমি বিক্রি করি। আচ্ছা, তখন আমার ভাইয়েরা শুরু করলো কি, ভাই বোন সবাই, যাদেরকে আমি এত টাকা পয়সা দিছি, ওদের বাচ্চা থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু খরচ থেকে শুরু করে এ টু জেড সমস্ত আমি বহন করছি সব সময়। কারণ ওরা বেকার ছিল, ওরা ভেটা দেওয়া শুরু করলো যে তুমি যদি জমি নাও তাহলে আমাদেরকে লিখে দিতে হবে। মানে কি বুঝি নাই বিষয়টা আমি।
কে আমার কে জমি নিয়ে লিখে নিতে হবে? আমাকে বলতেছে জমি বিক্রি করে দিবে আমার বাবা আমাকে। হুম। তো বলতেছে যে ওকে যদি জমি দেন তাহলে আমাদেরকে লিখে দিতে হবে মানে ভাই বোনেরা। ভাই বোনেরটা দিয়ে তারপরে হচ্ছে হলো হ্যাঁ, আপনাকে। হ্যাঁ। হ্যাঁ হুম। ওদেরটা ঠিক আছে, কিন্তু তখন আমার বাবু বলতেছে যে ও এত কিছু করলো, বাড়ি করা, তারপরে এত কিছু করার পরেও যদি এটুকুর প্রাপ্য না হয় তাহলে কেমন করে হলো। তা বলতেছে না 100 জমি ওকে দিলে আমাদেরকেও দিতে হয়। এভাবে চলতে থাকে। তো এক সময় জমিটা সেল করে আপনার তখন ঋণ কত? তখন আমার ঋণ ছিল 32 লাখ টাকার মতো। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে 32 লাখ টাকা আপনি ঋণ করে আপনার ভাগিনার পিছনে খরচ করছেন? ভাগ্নের পিছে, বাবা মা এবং ভাইদের পিছে। না, এটা অযৌক্তিক, অবিশ্বাস্য। আচ্ছা, পুরো গল্পটা আপনার শুনি। না না, ওদের পিছে তো আর যায় নাই, সমস্ত কিছু এদিকে আমি আপনার পুরো গল্পটাই অবিশ্বাস্য। হ্যাঁ, আপনি অযৌক্তিক এবং মানে মানে কোনো লজিক নাই। 32 লক্ষ টাকা আপনি ঋণ করে আপনি বাপ মায়ের কয় মাসের খরচ চালাচ্ছেন না, আপনি? এটা তো 2010-8-9 সাল থেকে শুরু হয়েছে। 2009 সাল থেকে শুরু হলে আপনার বিজনেস শুরু হলো 2006 সালে। 6 সালে। তো 3 বছর আপনি লাভ করছেন। হ্যাঁ, 3 তো বছর লাভ করার পরে আপনি আর কখনোই লাভের মুখ দেখেন নাই? লাভের মুখও দেখছি। তো লাভের মুখ থেকে আপনার যেখানে এর মধ্যে- শেষ করি, প্রতিদিন যেহেতু আপনার 5-6 হাজার টাকা করে লাভ হয় আপনি বলতেছিলেন, তো 5-6 হাজার টাকা করে লাভ করলে এটা তো ক্রমান্বয়ে আরো বাড়ার কথা। তো প্রতিদিন 5 হাজার টাকা করে লাভ হলেও মাসে আপনার 1.5 লাখ টাকা লাভ। তা আপনার পরিবারে আপনি শেষ করি, পরিবারে আপনি কয় টাকা দিতেন, আপনার ভাগ্নের পিছনে কয় টাকা দিতেন, আবার দিন শেষে গিয়ে আপনি ঋণও করতেছেন, সেখানেও 30-32 লাখ টাকা। এটা তো অযৌক্তিক। মানে মানুষকে তো বিশ্বাস করাইতে হবে। আপনি যাই বলেন মানুষ সব বিশ্বাস করবে। না, সেটা ঠিক আছে, কিন্তু আমি হয়তো গোছায় বলতে পারতেছি না। গোছায় না, আপনি আমার শুধু অঙ্কের হিসাবটা দেন। হ্যাঁ, আপনি শুধু আমাকে অঙ্কের হিসাবটা দেন, তাহলেই হবে। আপনি প্রতি মাসে 1.5 লাখ টাকা করে লাভ করতেছেন কমপক্ষে। 1.5 লাখ টাকা লাভ করে বিজনেসে আপনি এই টাকা তো আপনার ফ্যামিলিতে দেওয়ার কথা। আপনি যদি ভাগ্নের পিছনে মানুষ করে থাকেন, সেখানে ওখানে 20,000 টাকা যদি মাসে দেন, ধরে নিলাম 20,000, ফ্যামিলিতে কত টাকা দিতেন? 30-35 30, 35 আর 20, 55, আর বাকি 55,000 টাকা, 1 লাখ টাকা। আর তারপর ঋণে ঢুকছি আমি। না, ঋণে তো আপনি আরো পরে ঢুকছেন। আমার কথা 2010 সালে ঋণে ঢুকছি। না, সেটা তো হইল না। আপনি 2010 সালে 6 থেকে 4 বছর তো আপনি লাভ করছেন। হ্যাঁ, লাভ করছি। তো হুট করে আপনি কেন ঋণে ঢুকতে গেলেন? আপনি একটু আগে বলছেন যে প্রতিদিন আপনার 5 থেকে 6 হাজার টাকা লাভ হতো। লাভ হয়েছে। তো 5 থেকে 6 হাজার টাকা লাভ হলে আপনার মাসে 1 থেকে 1.5 লাখ টাকা লাভ থাকতো তা কমপক্ষে। তো হয়েছে। তাহলে আপনি 2006 থেকে যদি 2010 পর্যন্ত আপনি 10 সালে ঋণে গেছেন, 4 বছর আপনি লাভ করছেন না? তো প্রতি মাসে যদি 50,000 টাকা আপনার ফ্যামিলি আর ভাগ্নের পিছনে আপনি ব্যয় করেন, বাকি 1 লাখ টাকা তো আপনার পকেটে ছিল। তো বাকি 1 লাখ টাকা পকেটে থাকলে আপনার তখন অন্তত প্রফিট থাকার কথা 50 লাখ টাকার। সেই 50 লাখ টাকাটা কোথায় আপনি বলেন আমাকে? এই যে আমাদের এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, না, প্রতি না, মাসে না। আমি যেটা খরচ করতেছি না, এই হিসাবগুলা, এবং এটা আপনার ফেইলর। আপনি আন্দাজি অন্যজনের দোষ দিয়েন না। হ্যাঁ, না না না, আমি খরচ করছি, এটা আমার দোষ, ঠিক আছে? এটা আমার খরচ family-র আপনি দোষ না। কি হিসেবে করেছেন এটা আপনি ভালো জানেন। হয়তো আপনি আজকে রেডিওতে বলতে চাচ্ছেন না, বাট আপনি আপনি হিসাবে লাভের অঙ্ক ভুল বলছেন, অথবা আপনি এই যে উল্টাপাল্টা একটা গজামিল দিচ্ছেন। একদমই এটা অযৌক্তিক হবে। কারণ একটা মানুষ, হ্যাঁ ঠিক আছে, 5 থেকে 6 হাজার টাকা মাসে ব্যবসা করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লাভ করে, এটা কোনো ব্যাপারই না, এটা ঠিক আছে। তো সেখানে আপনি যদি ফ্যামিলি না, এবং এর আপনার, মধ্যে আবার কথা আছে, সিসি লোন করছিলাম, আপনি তো একটা জিনিস বোঝাচ্ছেন যে আমাদেরকে, যে 4 বছর তো আপনি বিজনেস প্রফিট করছেন। 4 বছর করছি। 4 বছর প্রফিট করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে যদি 1 লাখ টাকা করে থাকে, 4 বরং 48 লাখ টাকা থাকার কথা। 40 লাখ টাকা থাকলে 30 লাখ টাকা থাকুক, সে টাকাটা কোথায়? ওই যে এর মধ্যে এর মধ্যে ছাড়ছি, সেটা হচ্ছে কি বাড়ি করতে গেছে ভাই টাকা, বুঝছেন? এর মধ্যে ওই যে 2003 সাল থেকে আমার বাড়ি ওপেন করছি, 33 লক্ষ টাকা, 33,000 টাকা একটা জমি বিক্রি করে ওই যে ওপেন করছে, ওই বাড়িটা করতে গিয়ে আমার ওইদিকে আবার ব্যালেন্স চলে গেছে, এটা আমি ছাড়ছি। যাই হোক, এই প্রফিটটা ওখানে চলে গেছে আমার, এবং ভাগ্নের পিছিয়ে গেছে, ভাই তারা বিয়ে করছে, তাদের বাচ্চা, তাদেরকে দিতে হয়েছে। আমি লাভ তো ভালো করছি, কিন্তু এদিকে আমার খরচটা বেশি হয়ে গেছে, এবং আমি শেষের দিকে দেখি যে আমার দোকানে মাল নেই আর, তখনই আমি ঋণে কাপড়ের ব্যবসা। হ্যাঁ, কাপড়ের ব্যবসা, বুঝছেন? এদিকে বাকি নিচ্ছিলাম ধরেন মহাজনের কাছ থেকে, এগুলো টাকাও আবার ওইদিকে বাকি নিয়ে এসে হয়তো আমি বাকি বিক্রি করছি আবার, ঠিক আছে? আমার বাকি অনেক টাকা দেওয়া আছে। তো এইভাবে আমি পুরো ব্যবসাটা দিয়ে আমার প্রফিটটা লস হয়ে গেছে। তারপর ঠিক আছে? এখন এইভাবে চলতেছিল, আমি হয়তো গোছায় বলতে পারতেছি না। না, ঠিক আছে, আপনি আপনি বলেন, হয়তো হ্যাঁ। মনে করতেছেন যে না, আমি আমার কাছে আপনাকে- লজিক্যাল হতে হবে বিষয়টা। আপনি যেভাবেই বলেন না কেন, আমার কাছে যদি যুক্তিযুক্ত না হয় সেটা তো আমি অস্বীকার করবোই। আমি লজিক কিভাবে বলতে, আমি আমার লাইফে কোনোদিন ঠিক এভাবে আছে, কথা হ্যাঁ, বলি বলেন বলেন, আপনি আরামসে বলেন। হ্যাঁ, তারপর না, বলার কারণে গোছায় বলতে পারতেছি না আর কি। তারপর কি হলো? তো এইভাবে ব্যবসা চলতে আমি এখন ওই যে কিছুদিন আগে যখন আবার করোনা শুরু হলো ভাই, করোনার মধ্যে তো পুরোটাই লস, মানে একটা বছর দোকান বন্ধ পুরোটা। কিন্তু এই যে আমি যে টাকাগুলো মনে করেন যে
ইয়ে আছে সিসি লোন, তারপর হচ্ছে ব্র্যাক মেলা, আশা, হুম তারপর গণ উন্নয়ন, মানে অনেকগুলো ব্যাংক থেকে লোন করা ছিল। হুম কারণ একের পর এক সব জায়গা থেকে লোন নিচ্ছিলেন। হ্যাঁ, তার আপনাকে কি দিয়ে লোন দিচ্ছিল? দোকান দেখেই, ও দোকান দেখে আপনাকে লোন দিচ্ছিল? আচ্ছা, দোকান থেকে লোন দিচ্ছিল। মর্টগেজ কি দোকান রেখে লোন দিচ্ছিলেন? হ্যাঁ, তো প্রত্যেকের কাছে একই দোকান বারবার ইয়ে রাখছেন? মর্গেজ, হ্যাঁ, মর্গেজ না, জমির দলিল। জমির দলিল রাখছেন, ওই দোকানের জমির দলিল। হ্যাঁ, তোরা আর হচ্ছে মর্গেজ যেটা ইয়ে নেয়, ওই যে একটা ব্যাংকের কাছে রাখলে ওটা কয়টা ব্যাংকের কাছে রাখা যায়? একই ব্যাংকের কাছে বারবার কেন কি আমি ঠিক দোকানের বুঝলাম না। ডিটের কথা বলতেছেন? না, আপনি ধরেন দোকানের ডিটটা যদি এক ব্যাংকের কাছে রাখেন, অরিজিনালটাও তো ওরা রেখে দিবে, তাই না? অরিজিনাল যে আমাকে বলে যে বানায় দেন, বানায় দিছি। ও আচ্ছা, ওখানেও আপনি কারচুপি করছেন তাহলে? হ্যাঁ, বলেন তারপর। যেটা সত্য সেটাই আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ হয়তো বা একটা অরিজিনাল আছে, ওটা হয়তো বা দিছি, ওটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে দেওয়া ছিল। তো ওরাই বলে যে, আমি বললাম যে ভাই আমার কাছে কিন্তু নাই, একটা ছিল সেটা অন্য জায়গায় দিছি, অন্য জায়গায় ঋণ আছে আমার। বলে, থাক সমস্যা নাই, আপনি একটা বানায় দেন। হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে চলে। তো এট এ টাইমে অনেকগুলো ব্যাংক থেকে ঋণ হয় আমার। হুম ঋণে দাঁড়াইতে এক সময় অনেক, ওই যে আপনাকে বললাম 32 লাখ টাকার মতো দাঁড়ায়। 32 লাখ টাকার মতো ঋণ নেন আপনি কয়টা ব্যাংক থেকে? হিসাব করতে হবে ভাই, এটা আচ্ছা, এগুলো চড়া সুদের ঋণ যেটাকে চড়া বলে। সুদের ঋণ। হ্যাঁ। চড়া সুদ মানে কি, একদিন গেলেই টাকা বাড়ে। হুম ডাচ বাংলা ছিল, ওটা সিসি ছিল। হুম ব্র্যাক ব্যাংক ছিল, ব্র্যাক মেলা ছিল। হুম একই প্রতিষ্ঠানে দুইটা শাখা ছিল আমাদের ওখানে। হুম আশা ছিল, গণ উন্নয়ন ছিল, পদক্ষেপ ছিল। হুম তা- মানে কারো কাছে বাকি রাখেন না আর কি। যাই হোক, তারপর নিয়েছেন, 7টা এরকম 60টার থেকে মার্কেটেই নিয়েছেন। ব্যাংক। হ্যাঁ, নেওয়ার পরে কি হলো? এই যে যখনই আমি সুদে গেলাম, হুম তখনই আমার ধস নামা শুরু হয়েছে। আপনার ঋণটা নেওয়ার পরে কি হয়েছে আমাকে এটা বুঝাই বলেন। নিলাম, নেওয়ার পরে বিজনেস শুরু করলাম হ্যাঁ। আবার। হুম তো বিজনেস শুরু করলাম, করার পরে তো ভাই এগুলোর তো প্রতি মাসে কিস্তি দিতে হবে, রাইট, ট্রু। তাই না? হুম সুদ থেকে শুরু করে সবই দিতে হবে। হুম তো বাড়ি বিক্রি করে দিতেন? হ্যাঁ, বাড়িটা বিক্রি করে দিতেন? ওই বাড়িতে তখন কে থাকে? এখন বাড়িতে সবাই থেকে, আমরা বাবা মা ভাই, বাবা মা সব। তো ওনাদেরকে বলেন টাকা পয়সা দিতে আপনাকে। এখন এগুলো তো ভাই প্রতি লাখে 10,000 টাকা, 10%। 10%, প্রতিটা এনজিও বা ব্যাংক যেটাই বলে। হুম তো তখন দেখি প্রায় আমাকে মান্থলি দেওয়া লাগে 1,70,000 টাকার মতো, মনে হয়, হিসেবটা করি না, আমি মোটামুটি একটা ধারণা বলতেছি হুম যে 1,70,000-80,000 টাকার মতো দিতে হয় হুম এই সমস্ত যেগুলো ব্যাংক থেকে টাকা নেওয়া হয়েছে, হুম কিস্তি দিতে হয়। তো 1,80,000 টাকা যদি আমি কিস্তি দিতে যাই, তাহলে ভাই আমার লাভ থেকে শুরু করে দোকানের মালও কমে গেছে তখন। হুম তখন কিন্তু এত মাল, আগে যেরকম মাল ছিল 2010-9 সালে, সেই মাল আর নেই, তার 4 ভাগের 1 ভাগও নেই। হুম তো এইভাবে এখন দেখা যায় যে প্রতি মান্থলি আমার লাভ হচ্ছে হয়তো বা দেখা যায় যে 70,000, 60,000, 80,000, হুম মানে 50-60-এর উপরে হয় না লাভ। আচ্ছা। সংসার খরচ আছে, হ্যাঁ, সব খরচ বাদ দিয়ে আপনার ঋণ দিতে হয় কত? ধরেন বললাম তো 1,70,000-এর মতো। 1,70,000 টাকা আপনার কিস্তি জমা দেওয়া লাগে। হ্যাঁ, সেখানে আপনার লাভ হইতেছে 50-60,000 টাকা। খালি 50-60,000, তারপর? মালও কমে গেছে। তখন কি করে, ওই যে এতগুলো ঋণদার আছে, এই কারণেই হুম যে এই মাসে একটা উঠেলাম, উঠে কিস্তি দিলাম হুম 2 লক্ষ টাকা, হয়তো বা উঠেলাম, থাকে কত 30,000 টাকা। হুম এই 30,000 টাকা দিয়ে হয়তো মাল উঠাইলাম, হুম আবার বিক্রি করতেছি, কমে যাচ্ছে, মাল উঠাতে পারছি না। হুম এইভাবে চলতেছে। আবার কি করে আর একটা দেখি যে কোথায় লোন করা যায়, হুম কারণ কিস্তি দিতে হবে, কিস্তি না দিলে তো তারা ছাড়বে না, Right. এনজিও ব্যাংক ছাড়বে না। রাইট। তখন তো এখন কি করা যায়, তখন এইরকম করতে করতে এত টাকা, মানে এরকম প্রতি মাসে একটা করে ঋণ করি, হুম বুঝছেন? ঋণ করতে 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 এইভাবে চলতে চলতে ঋণের বোঝা হয়ে যায় বেশি। হুম এদিকে আবার ওই যে ভাগ্নে আছে, ওকে টাকা দিতে হয়, হুম ওর বাবা দেয় না টাকা, হুম ফ্যামিলির ভাই বোনকেও দিতে হয়। তখন আমি ফ্যামিলিকে বলি নাই যে আমি এই প্রবলেমের মধ্যে আছি। হুম আমার বাবা খালি বলে, তুই এত টাকা ঋণ করতেছিস, কিভাবে শোধ করবি? বাবাকে কিন্তু লাগে ঋণ করতে গেলে। হুম আমার বাবা সই দিতে চায় না। আমি বললাম যে বাবা তোমার কাছে কখনো আসবে না, বুঝতে পারছি। কোনোদিনও আসবে না। আমার বাবা ভয় পায়, যে আমার বাবা বলে না খেয়ে থাকবো, তো এইগুলো কখনো ঋণে যাবো না। হুম আমার বাবা এসে আমাকে বলে। হুম তো তখন আমি এইভাবে চলতে 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 চলে এক সময় ঋণের বোঝা বেশি হয়ে যায়। তখন আমি বাড়িতে জানাই আমার বাবাকে। হুম তখন এই
জানানোর পরে তখন আমার বাবা বলতেছে তাহলে জমি বিক্রি করা ছাড়া তো কোনো উপায় নেই, হুম এতগুলো টাকা তো শোধ করা যাবে না। তো একটা জমি তখন আবার বিক্রি করার জন্য যখন মানুষকে বলে তখন ওই যে বললাম না আমার ভাই বোনেরা, আমাদেরগুলো লিখে দাও তারপর বিক্রি করো। হ্যাঁ আমাদেরগুলো দেওয়া আগে তারপরে বিক্রি হবে। তখন বাধ্য হয়ে আমার বাবা কি করে লিখে দেয়, ভাই বোন যারা আছে সবাইকে হুম লিখে দিয়ে আমার জমি বিক্রি, একটা জমি 28% জমি, ওটা বিক্রি করা হয় 17 লক্ষ টাকা, মানে 16,80,000। হুম এটা বিক্রি করে দিয়ে আমার যে ঋণগুলো ছিল হুম এটা আপাতত শোধ করা হয়েছে, শোধ করে আর বিজনেস এখনো আছে, চলতেছে। হুম আর ওই যে ছোটবেলার কথা যেটা ছিলাম ওটা যেটা আপনাকে বলা হয়নি সেটা এখন বলি। তো ছোটবেলায় আমি ওই কাজটা করতে গিয়ে, আমরা যখন আরো ছোট ছিলাম 12 বছর মনে হয়, কোন কাজ? ওই যে ভীমবার বিক্রি, মেম্বার বিক্রি। হ্যাঁ তার আগে আমরা কি কি পজিশনে ছিলাম সেটা বলতেছি। হুম তো এত অমোটানো সংসার আমাদের যে ভাত যে দুবেলা খাবো আমরা এরকম সিচুয়েশন ছিল না। হুম তখন আমার বাবা, তখন আমার চাচা চাকরি করতো হুম ইউনো অফিসে হিসাব সহকারী, ওনার কাছে মাঝে মধ্যে গিয়ে যে ভাই এই ঘটনা, আমার তো সমস্যা, তো চাচা টাকা দিত হুম মাঝে মধ্যে, সেটা দিয়ে চলতো। আমরা ওই ভাত কোনো হয়তো বা দেখা গেছে দুবেলা হয়েছে, হুম হয়তো বা রাতে হয় নাই, রাতে হইলে হয়তো বা সকালে হয় নাই, হুম এমন কষ্ট করে আমরা লালন পালন হয়েছি। হওয়ার পরে ওই যে আমি আসার পরে তারপরে সংসারে সচ্ছলতা ফিরে আসছে, হুম এবং দুই ভাইকে বিয়ে করাছি আমি রাজকীয়ভাবে, বুঝছেন, কারণ ব্যবসা ভালো ছিল, হুম রাজকীয়ভাবে তাদের এমনভাবে বিয়ে করাইছি যে সোনা থেকে শুরু করে এ টু জেড। আপনি গল্পটা সে কেন এখানে বললেন? আপনার গল্পটা খুবই অগোছালো, তারপর আমি অগোছালো, শুনলাম। হ্যাঁ। হ্যাঁ আপনি গল্পটা কেন বললেন আজকে এখানে? কি কারণ? না আপনার কারণটা কি? আপনি গাইবান্ধা থেকে এসেছেন আমি যতদূর জানি, গাইবান্ধা থেকে ঢাকায় আসছেন শুধুমাত্র গল্পটা বলার জন্য, গল্পটা বলার জন্য। রাইট? আমি সেজন্য আমি গল্পটা নিয়েছিও, কিন্তু আপনি আমাকে জাস্ট বলেন যে আপনি কেন এই গল্পটা বলতেন। মানুষটা যেন কি, মানুষ যেন বোঝে যে শিক্ষণীয় কিছু যেন হয়, কিন্তু আমি এমন ভাবে বললাম গল্পটা তাদের শিক্ষণীয় আপনি কি শিক্ষা হলো দিতে না। চেয়েছেন? না ঠিক আছে, কিন্তু আপনি বুঝছেন? শিক্ষণীয় যে বলতে আমি এই যে ধরেন আমার বোনের ছেলেকে পড়ালেখা করাইলাম, হুম ওকে এত কিছু দেওয়ার পরেও, ও কি হয়েছে এখন? কিছু হয়েছে? হ্যাঁ ও মেডিকেল ডাক্তার, আচ্ছা, ও ডাক্তার হয়েছে, হ্যাঁ, আর 1.5 বছর আছে, আর 1.5 বছর পরে ডাক্তার হবে। হ্যাঁ। হ্যাঁ, তো কি হয়েছে? কি প্রবলেম এখানে? কি প্রবলেম, আমি যে টাকাগুলো খরচ করলাম ওর পিছে হুম ছোটবেলা থেকে, হুম তো এই টাকাগুলি তো আমার গেছে ভাই, হুম আমাকে তো কামাই করতে হয়েছে বা ঋণ করে হলেও তো দেয়া লাগছে। আপনি কথাটা কেন বলতেছেন? মানে কি সমস্যা সেখানে? সেটা কি এই যে আমার সাথে সম্পর্ক নেই তাদের, সম্পর্ক নাই, সেটার পেছনে কারণটা কি? সেটার পেছনে কি? কারণ এই যে জমি, হুম বুঝছেন, হুম আমাকে কেন বিক্রি করে দিচ্ছে আমার মা, হ্যাঁ মা বাবা, হ্যাঁ, গল্প দাঁড়িয়েছে এখানে। আচ্ছা হ্যাঁ, তারপর? যে কেন জমি ওকে দিবেন এখনই, হুম দেরি আছে, এখনই কেন দিবেন, হুম এখন দেওয়ার তো কোনো দরকার নেই। হুম তো আমার বোন আমাদেরকে একসময় বলছিল যে আমার ছেলেকে পড়া, হুম জমি নিতে যাবো না তোদের বাড়িতে কোনোদিন। আচ্ছা, এটার কারণে কি আপনি গল্প বলতে আসছেন নাকি আরো অন্য কোনো কারণ আছে? মানে আমি গল্পটা এই জন্য বলার যে অনেকদিন থেকে আপনাদের এখানে আসতে যাচ্ছি আমি, যে একটু গল্প আমার লাইফের যেগুলো যেগুলো ঘটছে আর কি। আপনার বিজনেসটার কি অবস্থা? বিজনেস এখন বিজনেস দোকান ওই রকমই আছে, কিন্তু দোকানের ভিতরে মাল ধরেন 70,000 টাকার মাল আছে। ব্যবসাপাতি চলে আপনার নাকি বন্ধ হয়ে গেছে? বন্ধ, এখন এখন বন্ধ, পুরোটাই বন্ধ। আচ্ছা। মানে বিজনেস করতে পারছি না, টাকার মানে আপনার শিক্ষা কি? মানে এই জায়গা থেকে আপনার শিক্ষাটা কি? এই বিজনেসের আপনার এই অবস্থা হওয়ার পেছনে সবকিছু মিলে আপনার শিক্ষাটা কি? আপনার নিজের শিক্ষাটা আপনি আমাকে বলেন, যে না আমি এই শিক্ষাটা পেলাম বিজনেস থেকে। বিজনেসে শিক্ষা পাইলাম যে আসলে না বুঝে অপব্যয় করলে যা হয়। ঠিক আছে, বটম লাইন অফ দ্য স্টোরি ইজ দ্যাট। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যে অর্থই সকল অনর্থের মূল, এটা একটা ব্যাপার আছে, নিশ্চয়ই আছে। কারণ আপনার হাতে যখন অনেক অর্থ চলে আসবে, সেই অর্থটা একটা শক্তি, আপনি যদি সেটাকে ব্যালেন্স করতে না পারেন, ডেফিনেটলি এটা আপনার কাছে থাকবে না। কারণ মানে টু বি অনেস্ট, সব অর্থই একটা চলমান। লাইক আপনি একটা ইনভেস্ট করেছেন কোনো একটা জায়গায়, 1 টাকা করেন 2 টাকা করেন, সেটা যদি আপনাকে 1 টাকা রিটার্ন এনে দেয়, তার মানে আপনার
ওই 1 টাকা আপনাকে রিটার্ন এনে দিচ্ছে, মানে হচ্ছে যে পরের দিনের যে বিজনেসটা হবে আপনার, সেটা যদি আপনি মাথায় না রাখেন, ওই 1 টাকাকে যদি অপচয় করে ফেলেন, সেকেন্ড ডেতে গিয়ে এটা এক ধরনের বাজির মতো হয়ে যাবে। আপনি ওকে দেখেন, ও লাইফস্টাইল যেভাবে র্যান্ডামলি চেঞ্জ হয়েছে, সেটা হলো যে ও আসলে এত অর্থ জীবনে কখনো ওইভাবে আসলে নিজের হাতে আসেনি। ছোটবেলায় সে মানে ক্লাস 3 পর্যন্ত পড়ার পরে সে লেখাপড়াটা শেষ করে দেয় এবং একসময় সে বিজনেস করেছে। 14-15 বছর বয়সে ভীমবার সাবান বিক্রি করেছে। তো একবেলা খেতে পারলে আরেক বেলা খেতে পায়নি। তো ওই মানুষটা যখন মাসে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা প্রফিট করছে, তার আসলে মনের ভিতরে শখ ছিল অনেক কিছু। ফ্যামিলিকে সে হাইলি মেনটেন করবে, বাড়ি হবে, গাড়ি হবে, বাচ্চা কাচ্চা মানুষ হবে, ভাগ্নে ভালো পড়াশোনা করতেছে, তার পেছনে ইনভেস্ট করবে, সব ঠিক আছে। কিন্তু নিজের বিজনেসকে ক্ষতিগ্রস্ত করে এই ইনভেস্টটা যে একটা ভয়ঙ্কর রকমের রেজাল্ট আনতে পারে ফিউচারের জন্য, এটা সে চিন্তা করে নাই। সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই সোনার ডিমের মতো, মানে হাঁসের সোনার ডিম যেটাকে বলে, হ্যাঁ, যে একটা হাঁস প্রতিদিনই সোনার ডিম পারে। তো যিনি হাঁসের মালিক তিনি চিন্তা করেছেন না জানি পেটের মধ্যে ডিমের কারখানা বসে আছে। তো একদিন হাঁসের পেটটাই কেটে ফেলেছে এবং তারপরে হাঁসটা মারা গিয়েছে, কোনো ডিম সেখানে ছিল না। দিস ইজ আ ভেরি লার্নিং স্টোরি, যেগুলো আমরা ছোটবেলায় শিখেছি। মানে আপনার বিজনেস যেখান থেকে আসছে, সেই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে আপনি যদি লায়াবিলিটি পালন করতে যান বা কোনো ধরনের রিস্ক নিতে যান, যেটা আমার মনে হয় এক ধরনের সুইসাইডাল স্টেপ। কজ বিজনেসের জায়গা থেকে আপনার প্রফিট আসতেছে, তার মানে আমি খুব ক্ষুদ্র, আমি নট এ বিজনেসম্যান, আমি যেটা বুঝি যে আপনার 2-3টা লেয়ারে ওটা সিকিউরিটি এনশিওর করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমার প্রফিটের জায়গাটা এটা ফাইন, আমার সেকেন্ডারি এই জায়গাটা যদি আমার প্রফিট বন্ধ হয়ে যায়, তাহলে আমার সেকেন্ডারি অপশনটা কি? সেকেন্ডারি অপশনটা অ্যাক্টিভ করতে হবে। সেকেন্ডারি অপশন যদি আমার, যেটাকে বলে প্ল্যান বিটা যদি আমার ফেল করে, তাহলে প্ল্যান সি। সো দ্যাট ইজ কল দ্য বিজনেস সিকিউরিটি। প্ল্যান এ, প্ল্যান বি অ্যান্ড প্ল্যান সি। আপনার প্ল্যান এ থেকে প্রফিট আসতেছে, আপনি প্ল্যান একেই ভেঙে চুরে খেয়ে ফেলতেছেন, তাহলে তো আপনার মানে প্ল্যান বি আর সি তো প্রশ্নই ওঠে না। তাহলে এই বিজনেস ভবিষ্যতে টিকবে না, এটাই স্বাভাবিক। কাপড়ের বিজনেসে লস নাই, আমাদের মুরব্বীর একটা কথা বলেন, কারণ কাপড় তো নষ্ট হয় না। জি জি জি, না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনার পরিকল্পনায় অনেক বড় একটা ভুল ছিল। গল্পটা অনেক বেশি স্ক্যাটার ছিল। ভদ্রলোক সেই গাইবান্ধা থেকে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, যে কারণে আমরা গল্পটা শোনার চেষ্টা করেছি এবং আমরা মনে করি যে এই গল্পগুলো আসা উচিত, যারা বিশেষ করে অনেক বড় বড় বিজনেস করেছেন একসময়, করে সর্বশান্ত হয়েছেন এবং নিঃসংকোচে বলতে চান যে আসলে কেন আমার বিজনেস আমি ফেল করলাম। এই ধরনের স্টোরি নিয়ে যারা আমাদের এখানে আসতে চান, তাদেরকে আমরা বিশেষভাবে ওয়েলকাম করতে চাই আজকের এই গল্পের মধ্য দিয়ে, কারণ আমরা মনে করি ফেইলর থেকে অনেক কিছু শেখার আছে। অনেক ভালো থাকবেন প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।